নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উই দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আলোচনা একেবারেই আমাদের গণপরিসরে হচ্ছে না। আমরা দেখলাম একজন ব্যক্তি, তিনি বিজেপির হয়ে লোকসভাতে নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে বিজেপির হয়ে হারলেন, মন্ত্রিত্ব চলে গেল, তারপরে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন এবং তারপর তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। এখন নরেন্দ্র মোদী অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া ছাড়া বাবুল সুপ্রিয় রাজনৈতিকভাবে কি, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় যেটা বাবুল সুপ্রিয় বলছেন, যে রাজনৈতিক দলবদলটাকে তিনি কোক পেপসির সঙ্গে তুলনা করছেন, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চাকরি করতে যাওয়ার সঙ্গে তুলনা করছেন। বলছেন যে যখন দলবদলই করেছেন তখন প্রথম টিমেই খেলবেন। আইপিএল এর কথা আমাদের মনে পড়ছে। আমাদের দুটো খুব স্পষ্ট প্রশ্ন রয়েছে, সে দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া, উল্টোটা অবশ্যই, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বা যে কোনো রাজনৈতিক দলবদলই, সেটা কি এক কোম্পানির চাকরি থেকে অন্য কোম্পানিতে জয়েন করা? দুটো ব্যাপার কি সমতুল্য? দ্বিতীয় প্রশ্ন, ওটার থেকেই যেটা আসে, তাই যদি হয় তাহলে যেরকম আইপিএল এ দল বদল হয়, ইস্ট বেঙ্গল মোহনবাগানে দল বদল আগেকার দিনে হতো, এখনো হয়, নিলামে হয়, কিছু একটা স্বার্থিক সুবিধের জন্য, কিছু লাভের জন্য, সুবিধের জন্য লোকে দল বদল করে। চাকরিও লোকে সেই জন্য করে, বেশি ভালো চাকরির শর্ত তার জন্য করে। রাজনীতিকে কি আমরা সেইখানে নামিয়ে এনেছি? এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন, ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী সমীর দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর কুমার দাস। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুজন সাংবাদিক, প্রদীপ গুপ্ত এবং শুভাশিস মৈত্র। তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তারা যোগ দেবেন। সমীরবাবু, আমার প্রশ্নটা খুব পরিষ্কার, আমি বলেই দিয়েছি, আর কিছু আমার বলার নেই। আপনার মন্তব্য শুনি, প্রাথমিক মন্তব্য। একটা যেটা সমস্যা হচ্ছে, একটু অডিওর কোনো বিভ্রাট হচ্ছে আমার তরফেই হয়তো, যার জন্য কথা খুব প্রশ্ন ভালো করে শুনতে পাইনি। সেটা দেখেছি এবং আমি অনুমান করতে পারছি, কিছু কিছু ভাঙা ভাঙা ভাবে আমি শুনতে পেয়েছি। যেটা আমার বক্তব্য, সেটা দুটো জিনিস। একটা হচ্ছে যে এমনিতে ধরুন সার্বিকভাবে গোটা ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে দলীয় রাজনীতিতে মতাদর্শের একটা অবমূল্যায়ন ঘটেছে, চূড়ান্ত অবমূল্যায়ন। তার পেছনে কারণ আছে, সেই কারণগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে আসবে। এমনিতে রাজনৈতিক দলের একটা ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায়, ঐতিহাসিকভাবে একটা ট্রেন্ড লক্ষ্য করা যায়, যে যখনই কোনো রাজনৈতিক দল তার মতাদর্শকে শানানোর চেষ্টা করেছে এবং আরো আর্টিকিউলেট করবার চেষ্টা করেছে, তখন কিন্তু সে জনসমর্থন হারিয়েছে। এটার একটা উদাহরণ আমরা লক্ষ্য করছি। ফলে রাজনৈতিক দলগুলোর তরফে মতাদর্শের একটা অবমূল্যায়ন যেরকম হয়েছে, ঠিক তেমনি আবার মানুষের কাছে উল্টো দিকে আরেকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, যেটাকে আমি বলি যে পলিটিক্স অ্যাজ প্রফেশন। অর্থাৎ রাজনীতি, ঠিকই তো বলেছেন, যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চাকরি পরিবর্তন করা, রাজনীতিটা এখন একটা চাকরির মতোই হয়েছে। এবং আমাদেরও বুঝে নিতে হবে যে স্বাধীনতার সময়ে বা স্বাধীনতার অব্যবহিত পরে যে রাজনৈতিক নেতাদের আমরা লক্ষ্য করেছিলাম, সেই রাজনৈতিক নেতারা কিন্তু একটা দেশ সেবার মন নিয়ে এসেছিলেন। তারা জাতীয় রাজনীতি, জাতীয় সংগ্রামের রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আজকে যখন তাদেরকে আমরা লক্ষ্য করছি, সেই রাজনৈতিক নেতৃত্ব অত আর নেই। আজকে তারা দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব এসছে। এরা কিন্তু সেই একই ওরিয়েন্টেশন নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করছেন না। তারা পলিটিক্সটাকে একটা প্রফেশন হিসেবেই দেখছেন। এবং আমার মনে হয় যে বাবুল সুপ্রিয়র এই বক্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং এটাতে মানে তিনি প্রায় রাগ ঢাক না করেই বলেছেন। এবং উনি একটা সাংবাদিক সম্মেলনে বলেওছেন যে আমি অত রেখে ঢেকে কথা বলতে পারি না, আমি সোজা ভাষায় কথা বলি। ফলে সোজা কথাটা উনি সোজা ভাবে বলেছেন, একটা সততার পরিচয় দিয়েছেন। আরো অনেকে এই একই কাজটা করেন, কিন্তু তারা হয়তো এটা বলেন না। ফলে তারা কোম্পানির চাকরি হিসেবেই রাজনীতিটাকে দেখেন,
এবং এই নতুন প্রজন্মের যে যে নেতৃত্ব এসছে তারা এভাবেই দেখবেন, এটাই তাদের কাছ থেকে প্রত্যাশিত। আমার প্রাথমিকভাবে এই দুটোই কমেন্ট। এক হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কাছে মতাদর্শের মূল্য যথেষ্ট কমে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে যে স্বাধীনতা সংগ্রামের যে নেতৃত্ব, তারা সেই নেতৃত্ব তো আর নেই, ফলে এখন দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নেতৃত্ব এসছে এবং তারা এটাকে একটা কোম্পানির চাকরি করা হিসেবেই দেখছেন। বাবুল সুপ্রিয় সত্যি কথাটা মানে ঝোলা থেকে বেড়ালটা বের করে দিয়েছেন। আরো অনেকে এই একই কাজটা করছেন, কিন্তু তারা বলছেন না, তারা তঞ্চকতা করছেন। হ্যাঁ, আমরা সকলেরই বক্তব্যই শুনবো। দর্শকরা ইতিমধ্যে মন্তব্য জানাতে শুরু করছেন। একজনের বক্তব্যটা নিয়ে আমি প্রদীপ গুপ্তর কাছে যাব, সাংবাদিক প্রদীপ গুপ্তর কাছে যাব। বলছেন সিএ পার্থ সারথী শীল বলছেন, আচ্ছা বামেরা যখন টিএমসিতে যায় বা বিজেপিতে যায় তখন তো এরকম অনুষ্ঠান করেন না? বামেরা টিএমসি তো বিজেপিতে গেলে এরকম অনুষ্ঠান আমাদের করতে কোনো অসুবিধা নেই, আমরা এরকম উপলক্ষ পেলে নিশ্চয়ই করব। কিন্তু বামেরা কেউ দলবদল করে সম্প্রতিকার এরকম বলেছেন বলে আমাদের জানা নেই যে কোক পেপসির মতো রাজনৈতিক চাকরির মতোই দলবদলটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ঠিক নির্বাচনে জিতে তারপরেই এরকম ভাবে দলবদলের নজির কিন্তু আমাদের দিক থেকে খুব একটা সম্প্রতিকালে আমার মনে পড়ছে না। তবে হ্যাঁ, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমরা নিশ্চয়ই এরকম উদাহরণ পেলে নিশ্চয়ই অনুষ্ঠান করব। প্রদীপ, তোমার প্রাথমিক মন্তব্য শুনতে চাই। প্রশ্নগুলো তো তুমি শুনেছো নিশ্চয়ই, বলো প্রদীপ। আনমিউট করতে পেরেছি তো? শোনা যাচ্ছে আশা করি। কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমি যে পাড়ায় থাকি সেখানে একটু গাড়ির হর্ন টর্ন একটু বেশি মাত্রায় বাজে, সেজন্য একটু সাবধানে থাকতে হয়। আমার যেটা বক্তব্য, আসলে আমরা কি রাজনীতি নিয়ে কথা বলছি নাকি একটা সাংবিধানিক একটা পদ নিয়ে কথা বলছি? রাজনীতি যে কেউ করতে পারেন, কোন দলে করবেন কি করবেন, সে যদি শুধুমাত্র দল বদলান তাকে নিয়ে হয়তো আমাদের আপত্তি থাকতে পারে। আমার নিজের ধারণা, বাবুল সুপ্রিয় যে কাজটা করলেন সেটা ওনার নিজের পদটা, মানে সংসদে ওনার পদটা ধরে রাখার জন্যে, মন্ত্রিসভায় ভবিষ্যতে কোনো পদ পাবার জন্যে। সুতরাং রাজনীতি আর পদ এই দুটোকে আমাদের আলাদা করা উচিত। আমি আসলে রাজনীতির জগৎ থেকে তো আসি না, আমি ব্যবসার জগৎ থেকে আসি। আমরা সবসময় বলি যে একজন কনসালটেন্ট আর একজন এমপ্লয়ির মধ্যে তফাৎ থাকে। এটা ওই রাজনৈতিক পার্টির একজন কর্মচারী আর গভর্নমেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট যিনি পয়সা মাসে মাইনে পান, দুটোর মধ্যে একটা তফাৎ আমার মনে হয় করা ভীষণভাবে দরকার। এই তফাৎটা না করতে পারলে আমরা সব সময় মনে ভীষণ দুঃখ পাবো যে কেন একজন দল বদল করতো। আরে সে দল বদল করার থেকেও তার বড় ব্যাপার হচ্ছে সে একটা পদ চায় বা একটা পদ ধরে থাকতে চায় বা একটা জায়গায় সে পৌঁছতে চায় যেখানটাতে তার একটা সরকারি একটা পজিশন হবে। সে লোকসভায় হোক, রাজ্যসভায় হোক, মন্ত্রিসভায় হোক, ভগবান জানে আর কোন কোন সভা পৃথিবীতে আছে বা আমাদের জগতে আছে, কোনো না কোনো সভায় সে একটা পদ চায়। পদের পেছনে যে ছুটছে তখন তার নিয়মগুলো রাজনীতির নিয়ম থেকে একটু আলাদা করে চোখে দেখা, আলাদা করে দেখাটা বোধহয় আমাদের দরকার। একটা কথা বলছি, আমি এটার সঙ্গে এই যে একমত আমি একবারও বলছি না। আমি শুধু বলছি আপনি দেখুন ভদ্রলোক বা ভদ্রমহিলা কিসের জন্য করছেন। উনি কি সেই উনি পদের পেছনে যদি দৌড়ন তাহলে তো যে পদ দেবে উনি সেখানেই যাবেন। আমি এই কোম্পানিতে পদ পাচ্ছি না, জেনারেল ম্যানেজার হতে পারছি না, ওই কোম্পানি আমায় ডেকে বললো এক্সিকিউটিভ ডাইরেক্টর করে দেবো, বদলাবো না? আর একটা এক্সিকিউটিভ ডাইরেক্টরের পদ আমি দুমদাম করে ছেড়ে দেবো কিনা, আমি এখানে জেনারেল ম্যানেজার হয়ে পড়ে রয়েছি 11 বছর ধরে। এই হচ্ছে আমার বক্তব্য। আমার মনে হয় সুতরাং এই যে দল বদল, আমার মনে হলো উনি ওনার পদটা, ওনার চেয়ারের পেছনে একটা সাদা তোয়ালে, সামনে 10টি বেয়ারা, উনি বোধহয় সেইটা ধরে রাখতে চাইছেন। বুঝতে পারছেন যে এটা বোধহয় এখানে থাকলে এটা থাকবে না। পদের জন্য উনি দল বদল করেছেন, সে তো চাকরির জন্যও মানুষে দল বদল করে। যদিও ব্যবসার জগতে অন্য কিছু নিয়ম আছে, সেগুলো না হয় পরে সময় থাকলে বলা যাবে। আর কেন একটা অনুষ্ঠান করেন, আমি একটু ছোট্ট করে বলছি। বোধহয় হল পান না সেদিন, বা হয়তো টেলিভিশন ক্রুরা আসতে চায় না। হল পেলে টেলিভিশন ক্রু চা সিঙ্গাড়া জিলিপি ব্যবস্থা করলে সবাই রোজ অনুষ্ঠান করতে পারে। ব্যাপারটা হচ্ছে অনেক সময় ওনারা করেন না বোধহয় এই সুযোগগুলো পান না বলে, বা হয়তো লোকে জিলিপি খেতেও চায় না, এরকমও হতে পারে। হ্যাঁ, তুমি যেভাবে বললে অধিকাংশ মানুষই সেভাবে দেখছেন। সেখান থেকে একটা গুরুতর প্রশ্ন ওঠে। ঠিকই, এটা রাজনীতি বলতে আমরা যদি খুব সদর্থে যেটা রাজনীতি হওয়া উচিত, যেটা মানুষের জন্য কাজ করা, যেটা আমরা বুঝি রাজনীতি বলতে, সেটা যদি হয় সেটা অবশ্যই
তার সঙ্গে এই যে তুমি বলছো যে প্রায় চাকরির সঙ্গে সমতুল্য, অবশ্যই বোঝাই যাচ্ছে চাকরি একটা ভালো সুযোগ সুবিধা যেখানে পাওয়া যাবে সেখানে কি রাজনীতি রাজনীতি করবো, সেই দলে যোগ দেবো, সেই কোম্পানিতে যোগ দেবো, এটা খুব স্বাভাবিক। এটা দিয়ে এর মধ্যে কি বলবো, এটা নিয়ে খুব প্রশ্ন করার কিছু নেই আর কি। আমাদের সঙ্গে সুভাষিসকে আমরা ফিরে পেয়েছি। সুভাষিস, তোমার মাঝখানে কিছুক্ষণ তোমার কানেকশনটা কেটে গিয়েছিল। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, প্রাথমিক প্রশ্ন দুটো তুমি শুনেছো। আমরা সমীর বাবু এবং প্রদীপ গুপ্ত সাংবাদিক, আমরা তাদের প্রাথমিক বক্তব্য শুনেছি, তোমার প্রাথমিক বক্তব্য শুনে নি। বাবুল সুপ্রিয় যা বলছেন তাতে আমাদের দুটো প্রশ্ন আমরা দর্শকদের কাছে আবারও দিচ্ছি, তোমার জন্য দিচ্ছি। এক, বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া মানে কি এক কোম্পানির চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করা? এবং দ্বিতীয়ত, তার মানে কি রাজনীতিতে দলবদল যেটা হচ্ছে এর পিছনে কি নিলাম আছে নাকি, কোনো অদৃশ্য নিলাম কিছু আছে কিনা? এই দুটো হচ্ছে আমাদের প্রশ্ন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। সুভাষিস, তোমার প্রাথমিক বক্তব্য। না, এইকে বাবুল সুপ্রিয়কে আমাদের ধন্যবাদই দেওয়া উচিত, কারণ উনি গোটা জিনিসটাকে সামনে এনে ফেলেছেন। কিন্তু বাকিরাও যে অন্যরকম কিছু ভেবে দল বদলাচ্ছিল এরকম আমার মনে হয় না। বাকিরাও যে দল বদলানোর পেছনে ভাগ্যান্বেষণটাই মূল বিষয় ছিল, সেটা কিছুটা বোঝা যায় যে যত দল বদল হয়েছে 16 সাল থেকে প্রায় সপাচেক, তার 50% গেছে দেশের যে প্রায় 200-250 দল আছে তাতে, আর 50% গেছে বিজেপিতে, যেহেতু পাওয়ারে আছে। এইটাই ইঙ্গিত করে যে মানে ক্ষমতা মানে তো শুধু ক্ষমতা নয়, তার সঙ্গে আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু বিষয়টা আমি পরে বলবো। আমার মনে হয় রাজনীতিটাকে এই জায়গায় এনে ফেলেছে। এটা রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট অবদান আছে এতে, কিন্তু জাতীয় স্তরে বিজেপি এটাকে একটা মেইনস্ট্রিম পলিটিক্স করে ফেলেছে এবং বিজেপি এতে উপকৃত হয়েছে। তার কারণ কর্ণাটকে, মধ্যপ্রদেশে, তারপর মণিপুরে, গোয়ায়, পুদুচেরিতে ওরা কিন্তু দল বদলের বেনিফিট পেয়ে সরকার গড়তে পেরেছে। অসমের যে মুখ্যমন্ত্রী তিনিও একজন দল বদলের ব্যক্তি। তার বিরুদ্ধে বিজেপি এক সময় বুকলেট ছেপেছিল তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ নিয়ে এসে, চিটফান্ড ইত্যাদি। এখন আর সে কথা বলা হয় না। ফলে বিজেপি যদি এই জিনিসটা মানে কি বলবো, পরিষ্কার সামনাসামনি জিনিসটা করছে এবং এর পেছনে কোনো লুকোছাপা আছে বলেও মনে হয় না। তারা মনেই করছে যে হাতে 303 আসন আছে, ফলে আমি এটা করতে পারি। আর সারা দেশেও মানুষ যে খুব এই নিয়ে চিন্তিত, তাও সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সেটা সবচেয়ে আতঙ্কের এবং ভয়ের, কারণ দল বদল করে সরকার ফেলে দেওয়ার পরে কর্ণাটকে, মধ্যপ্রদেশে আমরা দেখলাম তাদের বেশিরভাগই, প্রায় 99%ই ইলেকশনে জিতে গেল। তো সেইতে আমাদের দেশের মূল স্রোতের রাজনীতি এখন এইটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, একেবারেই তাই। এবং তুমি যেটা বলছো যেটা, এটা ঠিকই, এটা আমরা আগেও আলোচনা এসেছে, তখন তুমি ছিলে না, মানে কানেকশন তোমার কেটে গিয়েছিল। যে হ্যাঁ, এটাই চলছে এবং বাবুল সুপ্রিয়কে এক হিসেবে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি ব্যাপারটা করে সামনাসামনি এমন ভাবে নিয়ে এসেছেন যে আমাদের এরকম একটা আলোচনা করার অবকাশ আমরা পেয়েছি। তার মানে কি, এই যে কাল পর্যন্ত আমি নরেন্দ্র মোদীর স্তুতি করে গেলাম দিনের মধ্যে 25 ঘন্টা, পরশুদিন থেকে আমি বলতে শুরু করলাম না এটা অসাধারণ খারাপ শাসন, নরেন্দ্র মোদীর শাসন, মমতা বন্দ্যোপাধ্যায় পারেন দেশকে উদ্ধার করতে। এটা বলার পরেও মানে মানুষের কাছে যাচ্ছি যে ওই সিদ্ধার্থ, বিজেপির নেতা ছিলেন সিদ্ধার্থ, যিনি মুকুল ভাগ বলে মিটিং করতেন এক সময় নিয়মিত, সিদ্ধার্থনাথ সিং। হ্যাঁ, তারপরে তখন তৃণমূল কংগ্রেস মুকুলকে বলতে গদ্দার। আবার মুকুল যখন ওখানে চলে গেলেন, তখন দেখা গেল সরকারি এজেন্সিগুলো চুপচাপ মুকুল বিষয়ে নানা রকম যুক্তি সাজানো হচ্ছে। না, উনাকে তো নিজে হাতে ওটা করতে দেখা যায়নি, সেটা করতে দেখা যায়নি। আবার মুকুল যেই ফিরে এলেন, ফিরে এসেও অবশ্য মুকুল মানে এখনো পথ ছাড়েননি। সেটাও একটা অদ্ভুত ব্যাপার, সেটা আরেক ধরনের নৈতিক প্রশ্ন।
কিন্তু মানে এটা যে লোকে দেখছে, লোকে শুনছে, যারা ভোট দিচ্ছেন তারা শুনছেন যে কাল আমি যাকে মানে রাজনৈতিক নেতাদেরই শব্দ গদ্দার বলছি, আজ তাকে বুকে জড়িয়ে ধরছি, পরশু তাকে আবার ইয়ে বলছি, বিশ্বাসঘাতক বলছি। যেটা আমার সবচেয়ে অবাক লাগে যে এটা দেখা সত্ত্বেও ভোটারদের কি খুব এতে খুব ইয়ে হচ্ছে, খুব মূল্যবোধের সংকট হচ্ছে এরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমার সেটা সবচেয়ে বেশি মানে মনে হয় যে মানুষের নৈতিকতাটা রাজনৈতিক নেতাদের দেখে তো মানুষ শেখে অনেক কিছু, কারণ তাদেরকেই সবচেয়ে কাছে পায়। তো এইটা বোধহয় ভেঙে দিতে পেরেছেন তারা, যে নৈতিক প্রশ্নগুলো উঠবে না আর, একদম ক্ষমতার সাথে জড়িয়ে দিচ্ছে রাজনীতিটাকে। এটা খুব একদমই সুভাষিস, এটা নৈতিক প্রশ্ন, একসাথে বৌদ্ধিক প্রশ্ন বটে। তুমি যেটা বললে প্রশ্নগুলো উঠবে না, আমরা তো দেখছি যে এই প্রশ্নগুলো কিন্তু মূল স্রোতের মিডিয়াতেও উঠছে না। যখন একজন এমপি দল বদল করেন এভাবে, দুদল থেকে এক দলে যাতায়াত, কোনো বিশেষ দলকে কোনো দোষ দিয়ে বা কোনো তার গুণও কিছু দেখা যাচ্ছে না, তখন কিন্তু আমরাও প্রশ্ন করি না, সাংবাদিকদের প্রশ্ন করি না, আপনি এটা বলতে পারলেন? আপনি কি সত্যি মনে করেন যে রাজনৈতিক দল করা আর চাকরি করা সমতুল্য? যেখানে বেশি সুযোগ সুবিধা সেখানে জয়েন করবেন, এটা এভাবে আপনি ভাবতে পারলেন? এই প্রশ্নটাও কিন্তু আমরা করছি না। এই সংকটটা নিয়ে আমরা একটু আলোচনা করি বরঞ্চ। একটা ইনফরমেশন দিই, মানে খবরের কাগজে দেখা আমার, কেপি অনিল কুমার কংগ্রেসের নেতা, গত 2-3 দিন আগে তিনি সিপিএম এ জয়েন করেছেন কেরলে, এবং সিপিএম বলেছে তাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে নেওয়া হবে। সিপিএম এ এটা ছিল, মানে আমার সিপিএম এ এটা খুব কম হয়, যদিও যতদূর আমার মনে পড়ছে সিপিএম এর চণ্ডীগড় পার্টি কংগ্রেসে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, যদি অন্য দল থেকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার দলে আসেন তাহলে তাকে যথাযোগ্য মর্যাদায় নেব, তখন কিন্তু সেরকম দেখিনি কখনো আসতে কাউকে। কিন্তু এই দল বদলের আবহাওয়াতে কেরলের একটা অন্তত মানে ঘটনা আমি বলছি, কাগজে পড়া আমার, কেপি অনিল কুমার, তিনি কংগ্রেসের নেতা, সম্ভবত এমএলএও, তিনি সিপিএম এ জয়েন করেছেন এবং সিপিএম স্টেটমেন্টও দিয়েছে, কেরল সিপিএম, যে তাকে যথাযোগ্য মর্যাদায় গ্রহণ করা হবে। ঠিক আছে, তার মানে সকলেই খেলায় যোগ দিয়েছে, চমৎকার, মানে কেউ বাকি নেই আর কি। শোনো, এটা নিয়ে আমরা প্রশ্ন যে উঠছে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাদের আমার কথা? না, একটু মানে কেটে গেছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আপনার শোনাটা নিয়ে একটু অসুবিধা। আমার কথা শুনতে কি অন্যদের অসুবিধা হচ্ছে? না, মানে আমার অসুবিধা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নগুলো যে গণপরিসরে ওঠা উচিত ছিল, যে রাজনীতিতে দল বদল করা আর লাভের জন্য চাকরি করা, এটাকে আপনি সমতুল্য বলে মনে করছেন কি? সেই প্রশ্নটাও তো আমরা করছি না। আমরা মিডিয়া, আমাদের যদি প্রশ্নগুলো করার কথা, আমরাও তো সেটা করছি না। আমি এইটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি সমীরবাবু, আপনার সঙ্গে প্রথম। না, আমি একটু আপনার কথা শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু মোটামুটি আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। যদি না বুঝে থাকি পরে ধরিয়ে দেবেন, উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, চাকরি পরিবর্তন করার মধ্যেও তো একটা পছন্দ অপছন্দ থাকে। আমরা যখন পড়ানোর চাকরিতে এসছিলাম তখন মাইনে কম জেনেও এসছিলাম, পড়াতে ভালো লাগতো, পছন্দ হতো। ফলে এইটা বললে পরে হয়তো চাকরিটাকেও অসম্মান করা হবে। এই যে অনায়াসে এক চাকরি থেকে আরেক চাকরিতে যাওয়া যায়, সেই অনায়াসটা বোধহয় ততটা অনায়াস নয় যারা অনেকেই কম মাইনের চাকরিতে থাকেন এবং তারা পছন্দ করেই থাকেন যে না, আমি এই চাকরিটা করব, এটা তার পছন্দের জায়গা। ফলে একটা জায়গায় অ্যানালজিটাকে খুব বেশি দূর বিস্তৃত করা বোধহয় ঠিক হবে না। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি সুভাষিস বাবুর সঙ্গে উনি যে প্রসঙ্গটা তুললেন যে মানুষও তো নৈতিকতার নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না, আমাদের তো এই বেশ ভালো আছে যুগ রয়েছে, কেউ কোনো প্রশ্ন করছেন না। আমি শুধু একটা বলবো, মানুষ বোধহয় খুব প্রত্যাশাও করেন না রাজনীতিকদের কাছ থেকে যে তারা খুব নিষ্ঠাবান
নীতিপরায়ণ হবেন, আমরা আস্তে আস্তে তাদের কাছ থেকে প্রত্যাশাটা কমিয়েও নিয়েছি। এবং এই প্রত্যাশাটা কমিয়ে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে সংসদ বলুন বা যে আইন প্রণয়নের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের বিতর্ক হয়, যে রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত সেই বিতর্ক হয় না, এবং পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে এরা কে কি গেলেন, কি কোথায় কি বললেন, সেটা সাধারণ মানুষের কাছে খুব যায় আসে না। এইটা ফলে আমাদের প্রত্যাশাটা আমরা দিব্যি কমিয়ে নিয়েছি। ফলে সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। তারা জানেন যে কেমন করে, মানে এদের কাছ থেকে কতটুকু পাওয়ার। ভোট দিতে হয় একটা, আমরা দেব, দল বেঁধে যাব, গিয়ে ভোট দিয়ে আসবো, ভোটটা একটা বহিরঙ্গের ব্যাপার। কিন্তু এদের কাছ থেকে সত্যি আমাদের চাওয়ার যে খুব একটা আছে তা নয়। আমরা আমাদের নিজেদের প্রত্যাশাটাকে কমিয়ে নিয়ে একটা দিব্যি বেঁচে থাকার উপায় বের করেছি, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত, অর্থাৎ দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর একটা অবমূল্যায়ন ঘটেছে। সেখানে যে সিদ্ধান্ত গ্রহণের কথা সেই সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করছেন না, সেইগুলোকে পাশ কাটিয়ে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আপনি দেখবেন যে অনেক বিল সেগুলো সংসদীয় কমিটিগুলোতে আলোচিত হচ্ছে না, সরাসরি খুব কম বিতর্ক নিয়ে বা আদৌ কোনো বিতর্ক না নিয়ে সেগুলো সরাসরি হয়ে যাচ্ছে। সংসদ কেন, যে কোনো আইনসভা বলুন, রাজ্যের আইনসভাগুলো এই একই ধরনের কাজ করছে। ফলে আগে আমরা যেরকম একটা বিতর্ক দেখতাম এবং বিতর্কের মধ্য দিয়ে এক ধরনের কনসেনসাস বিল্ডিং এর একটা প্রচেষ্টা ছিল, সেইটা সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি না। সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠানের বাইরে আইন প্রণয়নের যে প্রবণতা, বাইরে সিদ্ধান্ত গ্রহণের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে মানুষও হাল ছেড়ে দিয়েছেন যে এই মানুষগুলো গিয়ে সংসদে চেয়ার ছোড়াছুড়ি করবে, টেবিল ছোড়াছুড়ি করবে, ওয়েলে নেমে চেঁচামেচি করবে, সেগুলো আমরা টিভিতে দেখবো, খানিকটা আমাদের বিনোদন হবে। এই জায়গায় আমরা প্রত্যাশাটাকে নামিয়ে রেখেছি। আর দ্বিতীয় হচ্ছে যে তার মানে এই নয় যে সাধারণ মানুষ একেবারে নিষ্ক্রিয় অক্রিয় হয়ে বসে আছেন। তাদের একটা, আমি আপনাদের এই এখানে অনুষ্ঠানের আগেও বলেছি, সেটা হচ্ছে যে হয়তো গণতন্ত্রের একটা পরিসর এই প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বাইরে আস্তে আস্তে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষের গণ আন্দোলন, বা যেমন ধরুন যে আজকে কিষাণ সংসদের একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেখানে তারা তাদের মতন করে এক ধরনের বিকল্প আইনের কথা ভাবছেন, কেমন করে সেই আইনগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়, তাদের কাছে উপস্থাপিত করা যায়, সেইটা একটা হচ্ছে। কিন্তু তার মধ্যে এই রাজনীতিক বা পলিটিশিয়ানদের যোগদানের কোনো ব্যাপার নেই। তাদেরকে টপকে গণতন্ত্রের একটা ক্ষেত্র বা পরিসর তৈরি হচ্ছে, সেইটা আমাদের বুঝতে হবে। এবং দুদিন বাদে যদি আমরা এদেরকে আদৌ পাত্তা না দিই, এই পলিটিশিয়ানদের, সেটা খুব আসতেই চলেছে। ফলে আমরা আমাদের মতন করে একটা বেঁচে থাকার রাস্তা বের করেছি, যেখানে পলিটিশিয়ান বলুন বা পলিটিক্যাল পার্টি, অর্থাৎ মতাদর্শগত পলিটিক্যাল পার্টির কথা বলছি, তাদের ভূমিকা অত্যন্ত নগণ্য। কিন্তু ভোট দিতে হয়, আমরা ভোট দেবো, এবং ভোটের বাক্সে আমাদের ওই 80% ভোট পড়বে, তাতে কিছু যাবে আসবে না, তাতে কিছু প্রমাণিতও হবে না যে সাধারণ মানুষ খুব অ্যাক্টিভ ভাবে গিয়ে আইনসভায় গিয়ে তাদের মতটা প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় না এগুলোর মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে বাবুল সুপ্রিয় জাতীয় নেতাদের দলবদল নিয়ে গণপরিসরে চর্চা হয় না, কারণ আমরা জানি যে এখানে কে আইনসভার সদস্য হবেন, বাবুল সুপ্রিয়র জায়গায় যদি অন্য কেউ থাকেন তিনি যে খুব বেশি তার পরিবর্তন কিছু হবে, কিছুই মানুষ বিশ্বাস করে না। বস্তুত আপনি যেটা বললেন যে আইন প্রণয়ন প্রক্রিয়াটাকে সংসদে বা আইনসভাতে আলোচনার পরিসরের বাইরে নিয়ে গিয়ে অন্যভাবে করা হচ্ছে, ফলে কে এমপি হবেন সেটা বিশেষ কিছু আসে যায় না। এটাতে তো আমি গণতন্ত্রের বা আমাদের নির্বাচিত গণতন্ত্রের অন্যতর সংকট দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে আলোচনাটা আমরা আরেকটু এগোই। বিরাট বড় সংকট নিশ্চয়ই। প্রদীপ, তোমার বক্তব্য শুনতে চাই এই বিষয়টাতে, আনমিউট করে প্লিজ। আসলে আমি এই ব্যাপারটা নিয়ে আবার আমি বলছি, আমি তো রাজনীতিটা বিশেষ ওরকম মন দিয়ে দেখি না, আমি পলিটিক্যাল ইকোনমিটাই মেনলি দেখি। রাজনীতি যেখানে ব্যবসার জগতের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে বা কখনো কখনো সংঘাত হয়।
রাজনীতি যারা করেন তাদের যে কোনো শিল্প প্রতিষ্ঠান তিন রকম ভাবে দেখেন। এক হচ্ছে উনি কি শুধু রাজনীতি করেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, সুদীপ্ত, আমরা যখন কম বয়সী ছিলাম একজন এখানে পশ্চিমবঙ্গে রাজনীতি করতেন, তার নাম বিনয় ভূষণ চৌধুরী। তার কাছে চিরকালই পার্টি, বামফ্রন্ট, সিপিআইএম পার্টি ওনার মন্ত্রিসভার ওই পদটার থেকে অনেক বেশি বড় ব্যাপার ছিল। উনি নিজেকে বামপন্থী বলতেই পছন্দ করতেন। আমি তার সঙ্গে দু একটা জায়গা গেছি ও বিভিন্ন ট্যুরে গেছি, সেখানে লক্ষ্য করেছিলাম তার কাছে পদটা অতটা বড় ছিল না, ওনার কাছে রাজনীতিটা বা ওনার মতাদর্শটা অনেক বড় ছিল। আবার অনেক মন্ত্রী হয় যাদের কথা হয় যে আমি তো একটা পার্টির মুখ্যমন্ত্রী নই, আমি সবাইকার মুখ্যমন্ত্রী, আমি নিজের পার্টিকেও দেখবো, অন্য পার্টিকেও দেখবো, আমি একে এই শিল্পপতিকেও দেখবো, ওই শিল্পপতিকেও দেখবো, কারণ সবাই আমার রাজ্যে এসে শিল্প করে। সেরকম একজন উদাহরণ আমি নিজের যেটুকু কম সময়ের মধ্যে দেখেছি, তার মধ্যে এরকম একজন মনে পড়ে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি সবাইকার সঙ্গেই দেখা করতে রাজি, যে রাজ্যেরই হোক, যেরকম শিল্পপতি হোক, যে মাপের শিল্পপতি হোক, যে ভাষাই বলুক না কেন, তার মাতৃভাষা যাই হোক, তিনি তাকে বলতেন আমি মুখ্যমন্ত্রী, আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, দয়া করে অন্ধ্রপ্রদেশে এসে আপনি একটুখানি কারখানা করুন। উনি রাজনীতি করতেন না, উনি মুখ্যমন্ত্রীর অফিসটা সামলাতেন। আর তৃতীয় এক রকমের রাজনীতি করেন যারা, যাদের আমরা কি বলতে পারি, আইন তারা প্রবর্তন করেন, তারা ওই পার্লামেন্টে ডিবেট করেন, সাব কমিটির মেম্বার হন, দেখেন যে এই নতুন যে আইনটা আনতে হবে সে আইনটা চলবে কিনা, যেরকম ব্যক্তি স্বাধীনতা আইন, যেরকম ধরুন সিডিশন আইন, বা হয়তো একটা টেলিকম কোম্পানি কত টাকা চার্জ করতে পারবে তার গ্রাহকদের, সেরকম আইন যারা প্রবর্তন করে। এটা হচ্ছে তৃতীয় রকমের রাজনীতি। এখন আমি শুধু একটাই বলবো যে রাজনীতি তারা করছেন কেন? তারা করছেন এই কারণে যে তারা একটা দলে আছেন, কেউ দলের কাজে ব্যস্ত থাকেন, কেউ চান সেই একটা ভোটে দাঁড়িয়ে জিতে একটা পদে পৌঁছতে, আবার কেউ কেউ চান যে আমি শুধু পদে পৌঁছলে হবে না, আমি তার আরেকটা ধাপে তার উপর উঠতে চাই, মন্ত্রিসভায় পৌঁছতে চাই, অন্য কিছু হতে চাই, কিছুদিন পর হয়তো কোনো রাজ্যের রাজ্যপাল হতে চাই, কোনো হয়তো পাবলিক কমিশনের চেয়ারম্যান হতে চাই, আমি সেই জন্য রাজনীতি করি। যে সাধারণ, যেটা সুভাষিস দা বললেন, এইটা হচ্ছে ভীষণ বড় কথা, যে যিনি ভোট দিচ্ছেন তার কাছে কিন্তু আজকাল খুব একটা সেটা হেরফের হচ্ছে না। দল বদলাও কি না বদলাও, ভাই বদলে গিয়ে যদি আমার দিকটা দেখো তাহলেই ঠিক আছে। বিভিন্ন রাজ্যে আমরা ভারতবর্ষে দেখছি ভোট যারা দল বদল করছেন তারা কিন্তু যেরকম আগেও চুটিয়ে জিততেন এখনো সেরকম ভাবেই জিততেন। সুতরাং ভোটারের কাছেও এই মতাদর্শটা খুব একটা ছোট ব্যাপার হয়ে গেছে। আমি ওই লোকটিকে চিনি, সে যদি একটি পদে যায় অন্য দলের হয়ে গেলেও সে আমার এই এলাকাটার দেখাশুনো করবে, আমার দেখাশুনো করবে, আমার কোনো দরকার লাগলে সে আমাকে সাহায্য করবে। এইটা এখন ভোটার কাকে এই শিক্ষাটা দিতে হবে, যে রাজনৈতিক নেতা তাকে শিক্ষা দিতে হবে, নাকি যিনি ভোট দিচ্ছেন তার সঙ্গে গিয়ে বসে বলতে হবে যে দেখুন অচেনা মুখ কিন্তু চেনা মতাদর্শ, ওটাই বড় কথা। চেনা মুখ আর জিরো মতাদর্শ কোনো বড় কথা নয়। এটা একটা পাবলিক ক্যাম্পেইনের ব্যাপার, অনেক খাটতে হবে ব্যাপারটা নিয়ে, এবং দুদিকেই নিশ্চয় দল আছে, সেই কোন দল যেতে, আমার নিজের এখন ধারণা দল বদল করেই লোকে জিতছে বেশি। মানে এম্পিরিক্যাল এভিডেন্স যদি আমি ধরি, নম্বরের খাতা যদি আমি দেখি, দল বদল করেই বোধহয় লোকে জিতছে। এর থেকে বেশি আমি কিছু জানি না ভাই, সুদীপ্ত ক্ষমা করো, আমি শুনতে চাই সুভাষিস দা কি বলছে। ঠিক আছে, আমি সুভাষিসের কাছেই যাচ্ছি। সমীর বাবু যেটা বলেছেন তার মধ্যে কিন্তু একটা যেমন নতুন সম্ভাবনার কথা উনি বলছেন, উনি হয়তো একটা একাডেমিক দিক থেকে সম্ভাবনার কথা বলছেন। আমি কিন্তু বলবো আমরা যারা প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চালু দেখতে চাই তাদের দিক থেকে এটা একটা অশনি সংকেত বটে। যদি বর্তমান ব্যবস্থাটা ভেঙে পড়ে, কৃষক আন্দোলনের কথা উনি বলেছেন, যদি সম্পূর্ণ আইনসভার মধ্যে আইন প্রণয়ন করা হচ্ছে, একটা দায়িত্বশীল জুডিশিয়ারি সেই আইন প্রণয়নটাকে দেখভাল করছে ঠিকঠাক মতো আইনে প্রয়োগ হচ্ছে কিনা, একটা এক্সিকিউটিভ সেটাকে আইনকে কার্যকর করছে, এগুলো যদি পুরো ব্যবস্থাটা ভেঙে পড়ে, মানুষ যদি আইন প্রণয়ন নিজের হাতে তুলে নেয়, রাস্তাঘাটে জনসভায় যদি আইন প্রণয়ন হয়, তাহলে কিন্তু অন্য দিক থেকে একটা ভয়ঙ্কর বিপদেরও সম্ভাবনা আছে। স্থিতাবস্থা কিন্তু সাংঘাতিকভাবে নড়ে চড়েও যেতে পারে। সেটা কি, সেই সম্ভাবনাটার কথা কি আমরা ভাবছি না? এই যে যারা এইভাবে দল বদল করছেন, কালকে অমুক দল থেকে আজকে আমার দলে আসা নেতাকে বুকে জড়িয়ে ধরছেন, তারা কি এটা ভাবছেন না
যে আমার এই রাজনীতি এইভাবে চলাটাই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে? শুভাশিস। না, এখন যদি আমার যে ব্যবস্থাটা আছে রাজনীতিতে, এই সংসদ, বিচার বিভাগ, এক্সিকিউটিভ, এইটা তো একদিনে হয়নি। এটার জন্য আমাদের আগের জেনারেশনের মানুষজন প্রচুর মূল্য দিয়েছিল, তার বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। কিন্তু সেটা ক্রমাগত তাতে ক্ষয় দেখা যাচ্ছে, এবং ক্ষয়টা সচেতনভাবে কিছু দল বা অনেক দল এই ক্ষয়টার জন্য দায়ী। যেটা সমীরবাবু বলছেন যে এর বাইরে একটা পরিসরে গণতান্ত্রিক রাজনীতি বিকশিত হবে, নাও হতে পারে, কারণ এটার সঙ্গে রাষ্ট্র জড়িত, ক্ষমতা জড়িত। আজকে যেভাবে ভিন্ন মত যাদের আছে তাদের এক অংশকে দেশদ্রোহী বলে জেলে ভরে দেওয়া হচ্ছে, সেটা তো এই ব্যবস্থা থেকেই বেরোচ্ছে। আজকে সম্প্রতি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস প্রশ্ন তুলেছেন সেডিশন অ্যাক্ট নিয়ে, কিন্তু এই সেডিশন অ্যাক্টকেই তো ব্যবহার করা হয়েছে। সেই জন্য আমার মনে হয় যে এই সিস্টেমটা নষ্ট হলে সেটা একটা সামগ্রিক ক্ষতি। আমি এতটা হতাশাবাদী নয় যে এটা একদম ধ্বংস হয়ে যাবে, সেটা হবে না, সেটা কখনোই হবে না। কারণ মানে এর মধ্যেও মানে সবাই তো একরকম নয়। আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা, আমি আন্দাজে বলছি, সেই সংখ্যাটা তো কম নয়। সে সংখ্যাটা হয়তো 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ হবে। আমরা দেখতে পাচ্ছি 2016 থেকে 2020 মাঝামাঝি অবধি 500 জন প্রায় দলবদল করেছে, এবং এদের দলবদল করার পরে এদের অনেকের, এটা অ্যাভারেজটা পাওয়া যাচ্ছে, সম্পত্তি বৃদ্ধি হয়েছে 39%। সবাই নিশ্চয়ই এর মধ্যে পড়েন না, কিন্তু বেশ কিছু ব্যক্তি তো পড়েন। এবং যেভাবে সরকার বদলানো হয়েছে, সরকারের মধ্যপ্রদেশে, কর্ণাটকে, সেখানে তো আমরা শুনেওছি এবং শুধু শুনেছি কেন, যখন যে দলবদলের বেনিফিটটা পেয়েছে, তার বিরোধী দল তো প্রকাশ্যেই অর্থের, টাকা পয়সার খেলার অভিযোগ তো প্রকাশ্যেই করেছে। আমরা তো লিখেওছি সেসব কথা। ফলে টাকা পয়সাটা যে এক্ষেত্রে একটা ভূমিকা আছে, সেটা কোনো কিছু গোপন নয়। যেটা চিন্তা সেটা হচ্ছে এই টাকা পয়সার স্রোতটা গোপন করে ফেলা হয়েছে। 2017, এটা আমাকে প্রদীপবাবু আরো ভালো বলতে পারবেন, 2017 বাজেটে অরুণ জেটলি এটা আনলেন যে বন্ড, ইলেকশন বন্ড, সেই বন্ডের টাকার একটা বড় অংশ ন্যাচারালি শাসক দল পাচ্ছে। তার সূত্র কি, কোথা থেকে আসছে আমরা জানতে পারবো না, সেটা কিন্তু সেটা তো মানে রুলিং পার্টি জানতে পারবে। তার বিনিময়ে তারা কিছু, যারা দিচ্ছেন তারা কোনো সুবিধা পাচ্ছে কিনা আমরা জানতে পারছি না। এবং শুধু ইলেকট্রাল বন্ডই কেন, প্রশ্ন তো উঠেছে প্রাইম মিনিস্টারের ইয়ে নিয়েও, এই কোভিড এর সময় তৈরি ফান্ড, পিএম কেয়ার ফান্ড নিয়েও। আমি যেটা হ্যাঁ, যেটা শান্তনু সেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর ছিলেন, সিবিআই এর ফার্স্ট ব্যাচ ডাইরেক্ট রিক্রুট হয়েছিলেন, তার যে বই ইনসাইডার স্পিক্স, আর একটা মেমোয়ার, সে নামটা আমার এখন মনে পড়ছে না, তাতে উনি বলছেন যে জৈন হাওলা কেসে টাকা তো নিয়েছে, কিন্তু সেটা পার্টি ফান্ডে দেখানো হয়েছে, সে কারণে শাস্তি হয়নি। আদবানি যে ছাড় পেয়ে গেলেন তার কারণ হচ্ছে টাকাটা উনি নিজে নেননি, পার্টি ফান্ডে হয়েছে। কিন্তু জৈন হাওলা কেসটা তো এনকোয়ারি করতে যাওয়া হয়েছিল জেকেএলএফ কে ফান্ডিং নিয়ে, সেটা তো সিবিআই তখন এড়িয়ে গেছে। ফলে আমি বলছি এই জিনিসগুলো একদিনে হয়নি কোনোটাই, এবং এর জন্য সবচেয়ে বেশি দায়ী কিন্তু কংগ্রেস এটা শুরু করেছে। কংগ্রেসের যে আজকে বিজেপি যে জায়গায় আছে, যে তার দ্বিতীয় দলটার সাথে তার গ্যাপ একটা আকাশ পাতাল, এই বেনিফিটটা কংগ্রেস দীর্ঘকাল এনজয় করেছে, এবং সেই সময় এই জিনিসগুলো বেড়েছে বেশি। এবং যদি আমরা করাপশনের ইতিহাস দেখি, তাতে কিন্তু সেই হর্ষদ মেহতাই বলে, সবগুলো আমার এখন মনে পড়ছে না, কংগ্রেসের আমলেই হয়েছে।
কংগ্রেসে আজকে একটা বোধোদয় হয়েছে হয়তো যে এটা ঠিক নয়, কংগ্রেস অনেক সময় কংগ্রেসের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে সেটা খুবই পজিটিভ। এবং আমার মনে হয় কংগ্রেসের মানে আমাদের মতন দেশে একটা বিরোধী শক্তি থাকা খুব জরুরি, যেটা এই মুহূর্তে মানে এটা আমার ব্যক্তিগত মত, আমি কোনো রাজনীতির লোক না, যে কংগ্রেসেরই সম্ভাবনা আছে অনেকটা, যেহেতু আজও এত খারাপ অবস্থাতেও সম্ভবত ওদের যে 52টা আসন সেটা 18টা রাজ্য থেকে, 18টা রাজ্যে ফুটপ্রিন্ট তো অন্য দলের নেই। আপের হয়তো গুজরাটে আছে, ইউপিতে আছে, পাঞ্জাবে আছে, দিল্লিতে আছে, তার বাইরে নেই। আর বাকিদের তো কোনো দ্বিতীয় রাজ্যে কোনো ফুটপ্রিন্টই নেই। ফলে সম্ভাবনা দেখতে গেলে কংগ্রেসই এই দায়িত্বটা পালন করতে পারে যে একটা অপোজিশন না হলে এই জিনিস বাড়বে। এবং বিজেপি আজকে যেটা করছে, আমি যে মমতার করা আর বিজেপির করার মধ্যে তফাৎ আছে। তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে জেতার জন্য এটা করেনি, ভোটে জেতার পরে বিরোধী শক্তি ক্ষয় করানোর জন্য করেছে হয়তো। বিজেপি তো এটাকে ভোটে জেতার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আসামের মুখ্যমন্ত্রী কে? একজন দলবদল করা। তো এইটাতে বিজেপি বেনিফিট এত বেশি উপকৃত হয়েছে, যেটা আমি প্রথমেই বললাম যে এটাকে বিজেপি চাইছে মিনস। এবং আমাদের যে দলবদল বিরোধিতা আইন, যেটা রাজীব গান্ধী 85 সালে করলেন, সেটাকে তো অটল বিহারী বাজপেয়ী আরো শক্ত করলেন যে আমি ক্যাবিনেট দিতে পারবো না, মানে মন্ত্রিসভায় নিতে পারবো না, লিমিট করে দিলেন যে আমি বিরোধী দল থেকে 30টা লোককে আনলাম, 30টা লোককে মন্ত্রী করে দিলাম, ওইখানে একটা ব্লক করে দিলেন। সে আইনটা তো বাজপেয়ীর সময় হয়েছে। তো রাজীব গান্ধীর কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, বাজপেয়ীর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তার দল, বাজপেয়ীর দল আজকে যে জায়গায় নিয়ে চলে যাচ্ছে, এটাকে আটকাতে হলে আজকে দলবদল যিনি করবেন তিনি সেই সিজনে আর ইলেকশনে দাঁড়াতে পারবেন না, বিধানসভায় আসতে পারবেন না। আইনে এটা আনতে হবে, না হলে এটা আটকানো যাবে না। দুটো জিনিস আমার মনে হয় করা দরকার। একটা হচ্ছে কোনো মানে ধরো এক্স দল থেকে 4-5 জন বিধায়ক বেরিয়ে গেল, তাতে তার 5 শক্তি যে কমে যাচ্ছে, এইখানটাতে একটা কিছু লেজিসলেশন দরকার, যে তার শক্তি মানে সে যেহেতু মানুষের রায় নিয়ে এসছে, ফলে সেখানে তাকে রিপ্লেসমেন্ট দেওয়া যায় কিনা, সেটা রাষ্ট্রপতি পারেন কিনা। রাষ্ট্রপতি তো কাউকে নির্বাচিত করতে পারেন ইলেকশন ছাড়াও, সংসদে পারেন। তো আমাদেরও তো বিধানসভাতেও তো নির্বাচন ছাড়া ওই বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি থাকতে পারে। মানে কিছু একটা পদ্ধতি বের করতে না পারলে দল বদল আটকানো যাবে না। সেটা কোনো দলই কিন্তু চায় না। মানে আজকে তো বিজেপি ক্ষমতায়, বিজেপি চাইলে দল বদল করতে পারে, বিজেপি চাইলে স্পিকারের অধিকারের উপরে একটা যে সিদ্ধান্ত নেওয়ার একটা সীমা করে দিতে পারে, যে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, সেটা করছে না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তারাও করেনি। এই ফাঁক ফোকরগুলো রেখে দেওয়া হয় বলে আমার মনে হয়, কারণ যারা এগুলো করেন তারা আমাদের থেকে কম বুদ্ধিমান আমার আদৌ মনে হয় না। ফাঁক ফোকরগুলো তারা দিয়েছেন এখান থেকে কখনো কখনো সুবিধা নেবেন বলে। হ্যাঁ, তো অনেকগুলো কথা শুভাশিস বললে, এবং সেগুলো সবগুলোই খুব উল্লেখযোগ্য, খুব প্রণিধানযোগ্য। তার মধ্যে একটা যে আমাদের যে আলোচনা আমরা শুরু করেছিলাম, সেই বক্তব্যকে আরো জোরদার করে, যেটা বললে আর কি, দল বদলের পরে সম্পদ বেড়েছে জনপ্রতিনিধিদের। এটা এডিআর এর রিপোর্ট, আমিও দেখেছি। সুতরাং দল বদলের কিছু আর্থিক মূল্য নিশ্চয়ই আছে আর কি, স্পষ্টত প্রতিষ্ঠিত অঙ্কের হিসেবে একদম। দ্বিতীয় যে সংশোধনের কথা বললে, ব্যবস্থার সংশোধনের কথা তুমি যেটা বললে, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা সমীর বাবুর কাছে আমি যাচ্ছি এরপর। সমীর বাবু, আপনার মতামত আপনি বলুন, আমি আমরা শুনতে চাই। সুভাষিস যেটা বললেন, যেহেতু আনমিউট করুন প্লিজ আপনাকে, যেহেতু একজন বিধায়ক বা সাংসদ নির্বাচিত হয়েছেন মানুষের ভোটের দ্বারা, তারপর তিনি ব্যক্তি হিসেবে দল বদল করে অন্যত্র চলে গেলেন লাফিয়ে, সেই মানুষের মতামতটা আইনসভার মধ্যে রইল না। এটাকে বহাল রাখার জন্য কিছু ব্যবস্থা, আমি যতদূর সামান্য অন্য বিষয়ে ছাত্র জানি, রাষ্ট্রবিজ্ঞানে কোন দেশে এই ব্যবস্থা আছে, একটা সামগ্রিক জনমতের যা সেই অনুসারেও একটা আইনসভায় সদস্য সংখ্যা রাখার ব্যবস্থা আছে। আমাদের দেশে কি সেই রকম কিছু করার বিধান প্রয়োজন?
সমীর বাবু? দেখুন, আমি জানি না মানে আমার কথা শোনা যাচ্ছে কিনা, কিন্তু আমি আপনার কথা খুব ভালো করে সরি, থ্যাংক ইউ। তো স্পষ্ট করে আমি শুনতে পারিনি, কিন্তু আমি দু একটা কথা বলি, কারণ এর থেকে ভালো কথা শোনা যাবে বলে আমার মনে হচ্ছে না, যা আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমার এন্ডে যে যোগাযোগ ব্যবস্থাটা রয়েছে। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আইন তো করাই যায়, কিন্তু সুভাষিস বাবু যেটা বললেন যে আইনের ফাঁকফোকর রাখা এবং সচেতনভাবে রাখা, এবং সেই আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে এই রকম একটা দলবদলের পরিস্থিতিটাকে বৈধতা দান করা, সেইটা তো অন্য ব্যাপার। ফলে আমার মনে হয় না যে এটা আইন করে এই জিনিসটা মানে আমরা বেশি দূর এগোতে পারবো। আইন করা যেতেই পারে, আইন আমাদের আছে, আমাদের অ্যান্টি ডিফেকশন লজ রয়েছে। আমাদের একটা তফাতও করা হয় বিটুইন স্প্লিট অ্যান্ড ডিফেকশন, অর্থাৎ পার্টির থেকে দলবদ্ধভাবে বেরিয়ে যাওয়া এবং কিছু প্রতিনিধির বেরিয়ে যাওয়া, এই দুটোর মধ্যে একটা তফাৎ করা হয়। কিন্তু একটা যেটা আমার মনে হয় যে করা যেতেই পারে, করা উচিত বলে আমার মনে হয় এটাকে থামানোর জন্য, সেটা হচ্ছে যে আপনি যদি দল বদল করেন তাহলে মেবি যে একটা পিরিয়ড অফ ফ্রিজিং থাকবে, অর্থাৎ আপনি ধরুন 1 বছর কি 8 মাস 10 মাস কি একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি আর পুনঃপ্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এইরকম একটা ব্যবস্থা যদি থাকে তাহলে হয়তো খানিকটা উপশম হবে। কিন্তু আমি আবার বলছি শেষ পরে যে এইটা এই করে এটার এর থেকে সুরাহা পাওয়া যাবে না। দ্বিতীয়ত আমি যেটা বলবো, প্রদীপবাবু খুব সুন্দর বলেছেন এবং সুভাষিস বাবুও বলেছেন যে আমি কিছু হতে চাই, আমাকে কিছু হতে হবে বা আমাকে কিছু পেতে হবে। এখন এই যে হতে চাওয়া পেতে চাওয়া, এইটা এক ধরনের রাজনীতির জন্ম দেয়, সেখানে দলবদল তো হরবকত হবে। অর্থাৎ মানে আমি এরকম কার্টুন দেখেছি যে যেখানে পলিটিশিয়ান তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা সকালবেলায় আমি কোন দলে ছিলাম, তিনি নিজে মনেই করতে পারছেন না যে তিনি কোন দলে ছিলেন। তো এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি এটা হবে। এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে কিছু করতে পারবো না। একটা যেটা এবং আমি আবার বলছি যে আমি মনে করি যে মানে প্রাতিষ্ঠানিক রাজনীতিগুলোর যত প্রয়োজনীয়তা গুরুত্ব কমতে থাকবে তত এই দলবদলটা বেশি হবে এবং তত মানুষের এই রাজনীতিবিদদের কাছ থেকে প্রত্যাশাটা তত তারা কমাতে থাকবেন এবং সেটা একটা ভয়ঙ্কর সংকটজনক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এর ফলে একটা যে বিরাট কিছু একটা বিপ্লব হবে, কিছু একটা বিরাট কিছু হয়ে যাবে, আমার মনে হয় না, বা বিরাট কিছু সমাজ পরিবর্তনও হবে না এর ফলে, বা রাষ্ট্র ধ্বংস হয়ে গেল এরকমও কিছু হবে না। কিন্তু এইরকম একটা স্টেলমেটেড অবস্থা, অর্থাৎ এও হবে না ও হবে না, এরকম একটা পরিস্থিতি চলতে থাকবে। আর একটা আমি কথা বলি, সেটা হচ্ছে যে দেখুন, মতাদর্শ, রাজনৈতিক দলের মতাদর্শগুলো আমি আপনাদের সবাইকেই জিজ্ঞাসা করছি, মতাদর্শগত বিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটা আছে সেটা একটু যাচাই করে দেখা যেতে পারে কি? এটাও তো ভাবতে হবে। ধরা যাক যে রাজনৈতিক দলগুলো মতাদর্শ নিয়েই টিকে থাকলো এবং যারা তাদের সদস্য, আমি যেগুলো অ্যাজিউম করে নিচ্ছি, এটা কখনো হবে না, এবং প্রত্যেক সদস্যরা তারা সেই মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল হলেন এবং তারা দলবদল করলেন না। এইবারে আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মতাদর্শগত তফাৎটা ঠিক কি, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন। মানে কোন দলের সঙ্গে কোন দলের রাজনৈতিক মতাদর্শের কতটা ঠিক তফাৎ, আমাকে এটা মাঝে মাঝে খুব চিন্তায় ফেলে। যেমন ধরুন একটা বিষয় আমি আপনাদের বলি, এটা যেমন ধরুন আপনারা ভালো করে বলতে পারবেন, সেটা হচ্ছে যে সময় কংগ্রেসের প্রায় একচ্ছত্র আধিপত্য ছিল, সেই সময় কংগ্রেসের মধ্যে যেমন সোশ্যালিস্টরা ছিলেন তেমনি আবার রাইট উইং এরও অনেক মানুষ ছিলেন, এবং কংগ্রেস একটা বড় ছাতার মতো ছিল যেখানে এরা সবাই থাকতেন। আমি একজন বিখ্যাত পলিটিক্যাল কমেন্টেটরের একটা বিখ্যাত উক্তি আপনাদেরকে শোনাতে পারি, সেটা হচ্ছে যে Congress can accommodate even the more leftist than the most leftist,
in a leftist party, আবার ঠিক উল্টোটাও যে কংগ্রেস ইজ ইভেন মোর রাইটিস্ট দ্যান ইভেন দ্য মোস্ট রাইটিস্ট ইন আ রাইট উইং পার্টি। তো ফলে এই একটা ঢিলেঢালা ব্যাপার ছিল এবং সেটা প্রায় অন্য রাজনৈতিক দলগুলোকে অপ্রয়োজনীয় করে দিয়েছিল। আর আজকের দিনে ধরুন যে যে ব্যবস্থাটা আছে সেখানে আমি এগুলোকে মতাদর্শগত রাজনৈতিক দল বললে একটু বাড়াবাড়ি করে বলা হবে, হয়তো এগুলো ভীষণ ইস্যু বেসড রাজনৈতিক দল। এক একটা ইস্যুতে এরা একজন আরেকজনের বিরোধিতা করে, তাদের মধ্যে বিতর্ক বিতর্ক লক্ষ্য করতে পারা যায়, কিন্তু তাদের মধ্যে মতাদর্শের একটা খুব বড় ধরনের তফাৎ রয়েছে। যেমন ধরুন বিদেশি বিনিয়োগের প্রশ্নে কি তফাৎ রয়েছে, এটা যদি আপনারা আমাকে ভালো করে বুঝেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটা কি তফাৎ রয়েছে বিদেশি পুঁজির বিনিয়োগের ক্ষেত্রে। আমি এরকম একটা ধরে ধরে আপনাদেরকে প্রশ্ন করি, এটা আমার বোঝার ভুল, আমি মেনে নিচ্ছি, কিন্তু সত্যি মতাদর্শ আমরা এত কথা ভাবছি কেন? আমরা ইস্যু বেসড একটা কিছু ভাবতে পারি, সেটা হচ্ছে যে হ্যাঁ এই ইস্যুতে এর সঙ্গে তফাৎ রয়েছে, কিন্তু এই ইস্যুগুলো নিয়ে তো মতাদর্শ তৈরি হয় না। অনেকগুলো ইস্যু নিয়ে একটা ধরনের ভাবনা চিন্তা, একটা সংহত ভাবনা চিন্তার যদি প্রতিফলন ঘটে তাকে আমি একটা মতাদর্শগত বিরোধ বা মতাদর্শগত বিতর্ক বলবো। কিন্তু আদারওয়াইজ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তফাৎ কোথায়? মানে পার্থক্য তো আমার কাছে খুব একটা কিছু নয়, যে কারণে ধরুন এক অর্থে নোটাটা এসছে একদিক দিয়ে ভালো, যে আমার আর কিছুই করার নেই, আমি এবারে ওই নোটাতেই ভোট দিলাম। আমি এখানে থামছি, আমি অনেকের বক্তব্য আমি বলি, আপনি শুনতে পাচ্ছেন কি আমার কথা? সব সময় শুনতে পাচ্ছি না, এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি যেটা বলছি মতাদর্শগত খুব মূল্যগত তফাতের কথা আমি বলছি না। অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক নীতিতে খুব একটা তফাৎ কোনো দলের মধ্যে আজকাল আমরা দেখতে পাই না। ধরা যাক একটা পয়েন্ট আমি ধরছি, একটা পয়েন্ট, দেশের সব নাগরিককে আমি ধর্মভিত্তিক বিভাজনের নিরিখে অন্তত এক চোখে দেখব কি না, অন্তত ধর্মের ভিত্তিতে আমি দেশের নাগরিকদের মধ্যে ভেদাভেদ করব কি না। আমি শুধু একটা প্রশ্ন ধরি, এই একটা প্রশ্নের উত্তরে আমি যদি বলি হ্যাঁ এই একটা প্রশ্নের উত্তরে অন্তত কিছু দল একদিকে পড়বে, কিছু দল অন্যদিকে পড়বে, এই নিরিখে আপনি বলুন। বলুন আপনি, মানে আমি বলছি এই একটা বিভাজন অন্তত এখন খুব নির্দিষ্ট করে করা যায়। এই বিভাজনের সেটা আমি জানি না, আমার কথা আবার একটা অডিও বিভ্রাট হচ্ছে, সরি, কিন্তু আমি শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আমি সুদীপ্ত বাবুর কথাটাই শুনতে অসুবিধা হচ্ছে, অন্যদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি ভালো করে। এখন আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একমত যে ধরুন ভারতীয় জাতির চেহারাটা কেমন হবে, আসলে সেই জায়গায় একটা হয়তো একটা মতপার্থক্য রয়েছে, এবং সেখানে নাগরিক কে হবেন, কে নাগরিক হবে না, কাকে নাগরিকতার তালিকা থেকে বাদ দেওয়া যাবে, গোষ্ঠীগত বিভাজনটা কতদূর পর্যন্ত টেনে নেওয়া যাবে, এই জায়গাটাতে একটা তফাৎ রয়েছে, এবং এটা আমি মানি। কিন্তু এটার সঙ্গে একটা যেটা কথা আমার মনে হয় সেটা হচ্ছে যে মানুষ যখন, দেখুন আজকে বাবুল সুপ্রিয়র প্রসঙ্গটাতেই বলি, সেখানে একজন প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়র সম্বন্ধে বলেছেন, এবং তিনি তৃণমূলেরই সাংসদ ছিলেন। তিনি বলেছেন যে নাগরিকত্বের প্রশ্নে তার যেরকম অবস্থান ছিল তাতে করে তিনি এই দলে এলেন কেন, এই তৃণমূলে তিনি আসতে পারেন কি করে? কারণ তার যে অবস্থানটা ছিল, তিনি যেভাবে সরব হয়েছেন, তার বক্তব্য রেখেছেন, তাতে করে তো তার এই দলে আসার সম্ভবই ছিল না। কিন্তু সেই অসম্ভবটা সম্ভব হলো, তার কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা আপনার যে আইডিওলজিক্যাল ডিফারেন্সের কথা আপনি বলছেন, হয়তো সেটা একটা সাজের লাঠির মতো, তার পক্ষে এই যে ট্রাভেলটা একটা দল থেকে আরেকটা দলের আসা, এটা তার কাছে খুব একটা কিছু তাকে ভাবায় না। আমরা এটা নিয়ে ভাবছি, কিন্তু মানে রাজনৈতিক দলের মতাদর্শ একটা রয়েছে,
ঠিক আছে, কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ধরুন এনআরসি তো তৈরি হলো আসামে, কিন্তু তার এখন কি হাল হয়েছে? এখন তো এনআরসি হচ্ছে নোবডিজ বেবি। এখন তো সবাই এটার থেকে প্রায় নিজেকে হাত সরিয়ে নিচ্ছে। তো ফলে আমি যদি বুঝতাম যে একটা বিরাট ধরনের মতাদর্শগত পার্থক্য রয়েছে, তাহলে আমি দেখতে পেতাম যে এনআরসি প্রক্রিয়াটা একটা জায়গায় কমপ্লিট হলো, নাকি এটা ভোটের রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িয়ে আছে। অর্থাৎ ভোট এলে পরে এই কাজগুলো হবে, আর ভোট না এলে পরে এই কাজগুলো হবে না। তো মতাদর্শটাকে এক অর্থে বলতে পারেন হ্যাঁ, ওই অর্থে আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু সেটা নির্বাচনী রাজনীতির অংশ হয়েছে, নির্বাচনী রাজনীতিটাকে পরিচালিত করছে না। ইট ইজ ড্রিভেন বাই ইলেকশন পলিটিক্স, ইট ডাজন্ট ড্রাইভ দ্য ইলেকশন পলিটিক্স। অর্থাৎ মতাদর্শটা নিয়ে রাজনীতি, ইলেকশন হচ্ছে না, ইলেকশনটা নিয়ে মতাদর্শটা তৈরি হচ্ছে। একদম মানে ঘোড়ার আগে গাড়ি চলছে আর কি। সুভাষিস, বলছিলে তুমি কিছু বলতে চাইছিলে, বলো সুভাষিস। না, আমার একটু অন্যরকম মত আছে এই নিয়ে। সেটা হচ্ছে মানে আমাদের মতাদর্শের প্রতিফলন হচ্ছে আমাদের সংবিধান। মতাদর্শ বলতে কি? মতাদর্শ, হ্যাঁ মতাদর্শ যে আমি হিন্দু রাষ্ট্র করে ফেলবো, আমি অমুকদের তাড়িয়ে দেব, এই তো মতাদর্শ। মতাদর্শ হচ্ছে কেউ বিশ্বাস করে যে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব, আমি এই ব্যবস্থাটা ভেঙে দেব। এই সম্পর্কে আম্বেদকর আমাদের সতর্ক করে গেছেন। সংবিধানের ওপরে যেদিন আমাদের দেশে মতাদর্শকে স্থান দেওয়া হবে, সেদিন গণতন্ত্র শেষ হয়ে যাবে। মতাদর্শ খুব বিপজ্জনক জিনিস। সংবিধানটা তো একটা মতাদর্শ। কিরকম মতাদর্শ? আমাদের দেশে ইংরেজ যখন ছেড়ে যাচ্ছে দেশ, 12% মানুষ লিটারেট, মানে সই করতে পারে, শিক্ষিত নয়। সেখানে দাঁড়িয়ে একদল মানুষ সিদ্ধান্ত নিলেন সবার একটা ভোট। এটা তো মতাদর্শ। এই সিদ্ধান্ত, সবার একটা ভোটের সিদ্ধান্ত নিতে ইংল্যান্ড আমেরিকাকে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। তাদের শুরুতেই সবার একটা ভোট ছিল না। এর খারাপ ভালো অনেক আছে হয়তো। যেভাবে সুকুমার সেনকে নিয়ে গিয়ে বলা হলো যে আপনি করুন, প্রত্যেকটা আলাদা বাক্স করা হয়েছিল চিহ্ন দিয়ে দিয়ে, কারণ মানুষ লিখতে পারে না, পড়তে পারে না, শুধু চিহ্ন দিয়ে দিয়ে প্রত্যেককে মানে প্রার্থীর জন্য আলাদা বাক্স করতে হয়েছিল, কোটি কোটি বাক্স তৈরি করতে হয়েছিল। এখন এই মতাদর্শেরই প্রতিফলন হচ্ছে সংবিধান। সেটা নিয়ে চলবো, আমার পলিসি চেঞ্জ হতে পারে। মনমোহন সিং একটা পলিসি চেঞ্জ করলেন, জওহরলাল একটা পলিসি করেছিলেন যে কিছুটা রাষ্ট্রায়ত্ত হবে, কিছুটা বেসরকারি হবে, সেটা একটা সময় অব্দি চলেছে। ইন্দিরা কিছু পলিসি করেছিলেন, ব্যাংক ন্যাশনালাইজ করেছিলেন, পলিসি হতে পারে। আমার তো মতাদর্শের দরকার নেই। তো তাহলে আমাকে বলতে আমি সংবিধানটা ফেলে দাও। এই মতাদর্শগুলো তো সংবিধানের সঙ্গে যায় না। শুনতে খারাপ লাগে, বামপন্থীদের যে মতাদর্শ আছে যে রাষ্ট্র মুছে দেব আমি, বা সমস্ত কারখানার মালিক, সেটা ভালো মন্দ আমি বলছি না, সেটা হয়তো ভালো কেউ মনে করতে পারেন। সমস্ত উৎপাদনের মানে এর মালিক হবে সমাজ বা কোঅপারেটিভ বা সমবায়, এতে চলে যাব, বা আমি হিন্দু রাষ্ট্র করব, এই মতাদর্শগুলো কি আমাদের সংবিধানের সঙ্গে যায়? যেদিন 1950 সালে সংবিধান বেরোলো, সে সময়ের যে সিপিএম এর যে পার্টি চিঠি, তাতে বলা হয়েছিল এটা সাম্রাজ্যবাদের দলিল। পরে তারা চেঞ্জ করেছে, সিপিএম পরে চেঞ্জ করেছে। তারাও মনে করে যে আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই থাকতে হবে। কিন্তু তারা কোনোদিনও বলেনি আজ পর্যন্ত যে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব কথাটা ভুল। শ্রমিক শ্রেণীর একনায়কত্ব যদি আমার মতাদর্শ হয়, তাহলে আমার এই সংবিধান চলে না, দুটো একসঙ্গে থাকতে পারে না। এটা একটা বড় তর্ক, এটা নিশ্চয়ই আজকের বিষয় নয়। কিন্তু মতাদর্শ বলতে, এই মতাদর্শ সম্পর্কে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শেষ দিনের আলোচনায়, দীর্ঘ বক্তৃতায় বাবা সাহেব আম্বেদকর আমাদের সতর্ক করে দিয়ে গেছেন, যেদিন রাজনীতিতে ভক্ত তৈরি হবে, ভক্ত শব্দটাই উনি বলেছেন, ভক্তি চলে আসবে, এবং যেদিন আমাদের মতাদর্শ সংবিধানের ওপরে স্থান পাবে, সেদিন ভারতীয় গণতন্ত্রের বিপদের দিন, শেষ হয়ে যাওয়ার দিন। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমার তো মনে হচ্ছে সেই দিন ইতিমধ্যে এসে গিয়েছে, যেখানে ভক্তই তৈরি হয়েছে।
বিবেচক তৈরি হয়নি, এটা আমার খুবই প্রবলভাবে মনে হচ্ছে। তাহলে এই ব্যবস্থাই আমরা মেনে নিই নাকি, মানে না জনপ্রতিনিধি না না দেখো, এই যে আমরা আলোচনা করছি খুব স্বল্প পরিসরে, এরকম আলোচনার জায়গা নিশ্চয়ই আছে। আমাদের যেহেতু খুব বড় দেশ, এই যে রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে, কিছু কিছু আছে যে মতাদর্শের ভিত্তিতে হচ্ছে, কিছু কিছু আছে এই এত আমাদের বৈচিত্র্য, এত আঞ্চলিকতা, ফলে বড় দলগুলো সেই আঞ্চলিকতাকে রিপ্রেজেন্ট করতে পারে না বলে আঞ্চলিক দল তৈরি হয় প্রচুর। কিছু আছে ব্যক্তিগত অ্যাসপিরেশন থেকে, উচ্চাকাঙ্ক্ষা থেকে, আমি সেটা দোষের বলছি না, তা থেকেও দল তৈরি হয়। দল বহু আছে, এবং যেহেতু মানে এই রাজনীতিতে এই অবক্ষয়টা শুরু হয়েছে অনেকদিন আগেই, এবং পলিটিশিয়ানদের মাধ্যমেই শুরু হয়েছে। যেহেতু ইলেকশন লড়তে গেলে প্রচুর টাকা লাগে, এবং সেই টাকাটা সাদা পথে বহু ক্ষেত্রে আসে না, সবাই আমরা জানি, ধরাও পড়ে। যে কোনো ইলেকশন চলাকালীন ইলেকশন কমিশন হিসেব দেয়, 12 কোটি টাকা ধরা পড়লো, 25 কোটি টাকা ধরা পড়লো, 50 কোটি টাকা ধরা পড়লো। আমরা দেখছি, প্রত্যেকদিন দেখছি, তুমিও জানো, আমাদের রোজ খবর করতাম আমরা। এবারেও হয়েছে, সব জায়গায় হয়, পশ্চিমবঙ্গে শুধু নয়। ফলে এই কালো টাকা, যেটা নাকি ডিমনিটাইজেশন করে শেষ হয়ে যায় বলা হয়েছিল, সেই কালো টাকার ভূমিকা বাড়ছে। কিন্তু এই যেমন ফোর্থ পিলারে যেমন আলোচনা হচ্ছে, অন্য কোথাও নিশ্চয়ই আলোচনা হবে, এত হতাশ হওয়ার কারণ নেই, কিন্তু অসুখটাকে চিহ্নিত করা দরকার। আজকে আলোচনায় আমরা অসুখটা চিহ্নিত করছি, আমরা রোগ নিরাময় করতে পারবো না হয়তো এক্ষুনি, কিন্তু অসুখটা যে খারাপ সেইটা আমরা মানে স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে বলতে পারছি। এরকম নিশ্চয়ই আরো অনেকে বলছেন, প্রচুর বই লেখা হচ্ছে এই নিয়ে। প্রদীপ, তোমার কাছে আরেকবার যাই, আমাদের সময় ফুরিয়ে আসছে শেষে, তুমি শুনলে আর কি যে ব্যবস্থাটার কথা বলা হচ্ছে, এই ব্যবস্থাটার মূলে তো রয়েছে তাহলে টাকা, লাভ, একেবারে বিজনেসের ব্যাপার। যে সাংবাদিকতা তুমি চিরকাল করেছো, পলিটিক্স যদি বিজনেসেই পর্যবসিত হয় তাহলে তো আর কিছু বলার নেই, মানে তাই তো যা চলছে ঠিকঠাকই চলছে, মানে এমনটাই হবে নাকি? সব রাজনৈতিক দলের মতাদর্শ একটাই, সেটা হচ্ছে জেতা। জিতলে টাকাও আসে, যশ আসে, সুনাম আসে, সব আসে। ফলত তা ওই জেতার ছাতাটার তলায় 10টা লোহার শিক না 8টা বাঁশের শিক না 40টা প্লাস্টিকের শিক, সেইটা যে যার নিজের মতন করে নেয়। কেউ ছাতা ব্যবহার করে, কেউ কালো ছাতা ব্যবহার করে। আসলে সব রাজনৈতিক দলের আমার নিজের যেটুকু দেখেছি মতাদর্শ হচ্ছে জেতা। এরপর দল বদল কেন করেন? একজন ভারতবর্ষের অত্যন্ত বৃহৎ শিল্পপতি আমাকে বলতেন যে তুমি এত লাফাচ্ছ কেন ওটা নিয়ে। আজকে একটা সরকার বলতে কি বোঝায়? আইএএস অফিসার আর রাজনৈতিক নেতা। তো আইএএস অফিসার এবছর ঠিক করলো এই খনি থেকে কয়লা উঠবে না, পরের মাসে গিয়ে সে হয়ে গেল হেলথ সেক্রেটারি। সে সেখানে ঠিক করলো আজকে এবারে বাচ্চাদের টিকে দেওয়া হবে না। তারা যদি হুটহাট করে দপ্তর বদলাতে পারে, রাজনৈতিক দলের রাজনীতি যিনি করেন তিনিও না হয় দল বদলাচ্ছেন, আজকে কংগ্রেস করছেন, কালকে সিপিএম করছেন, তারপরের দিন অন্য কোনো দল করছেন, হয়তো তৃণমূল করছেন। এটা অবশ্য খুব একটা হালকা কথা, উনি বারবার রসিকতা করে আমায় বলছেন যে তুমি যে জিনিসটা বোঝো না তাই নিয়ে লাফাচ্ছ কেন, রাজনৈতিক নেতারা কি করেন আমার সঙ্গে বসো, আমি তোমায় বুঝিয়ে দেবো, কারণ সবাই আমার বাড়িতে আছে। কিন্তু সেটা আলাদা ব্যাপার। আমার নিজের মনে হয় মতাদর্শর তফাৎটা, যেটা সমীরদা বললেন না, খুব বড় কথা, যে এখন তো বোঝা যাচ্ছে না ওই জর্জ অরওয়েলের 1984 পরে লাস্ট সেন্টেন্সটার মতন, দে লুক ফ্রম ম্যান টু অ্যানিমাল অ্যান্ড ফ্রম অ্যানিমাল টু ম্যান অ্যান্ড অলরেডি ইট ওয়াজ ডিফিকাল্ট টু মেক আউট হুইচ ওয়াজ হুইচ। মানুষ এবং জন্তু, জন্তু আর মানুষ, কার মুখে যে কিরকম ভাব বোঝাই যাচ্ছে না, কোনো তফাৎই নেই তাদের ভাবের মধ্যে। তো মতাদর্শটা হচ্ছে জেতা। ওই জর্জ অরওয়েলের 1984 নভেলটাতে যেরকম শেষ ছিল ওদের, যে শক্তিটা কে কন্ট্রোল করবে, হু ইজ ইন পাওয়ার, দুজনে হাত মিলিয়ে পাওয়ারে এলো। তো কখনো কখনো আমরা দেখেছি আমাদের দেশে বহু বছর একটা সিঙ্গল পার্টি রুল ছিল, কিছু বছর কোয়ালিশনের সঙ্গে আমাদের একটা হানিমুন হয়েছে, আবার সিঙ্গল পার্টি রুলে ফেরত এসছি। কে জানে, চাকা হয়তো আবার ঘুরবে, আমরা হয়তো আবার কোয়ালিশনে ফেরত যাব, তখন কি মতাদর্শ কি কি কিছুই আসবে না, জেতাটাই হচ্ছে আসল কথা। থ্যাংক ইউ। আপনার কাছে যাই, শেষ করি আপনাকে দিয়ে, আপনি রাষ্ট্রবিজ্ঞানী, জেতাটাই হচ্ছে যদি শেষ কথা হয় তাহলে তো সবই ঠিক আছে নাকি? আনমিউট করুন প্লিজ। কিছুই তো ঠিক নেই, কি করে সব ঠিক থাকে?
দেখুন, এই যে গণতন্ত্র, আমি সাম্প্রতিককালে একটা জায়গায় বলেওছি, বলবার সুযোগ হয়েছে বলে বলেছি, সেটা হচ্ছে যে নির্বাচনী রাজনীতি কি করে গণতন্ত্রের অবক্ষয় ডেকে আনছে। অর্থাৎ আপনি যদি নির্বাচনে জেতাটাই একমাত্র লক্ষ্য হয়, তাহলে দল বদল হতে পারে, টাকার খেলা চলতে পারে, সবকিছুই চলতে পারে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো, এগুলো বহিরঙ্গের প্রতিষ্ঠান হবে, কিন্তু ভেতরে এর যে এসেন্স, এর যে সার, সেই সারটা তো আর থাকে না। এবং অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পড়ে থাকে কঙ্কালের মতো, কিন্তু গণতন্ত্র থাকে না। প্রতিষ্ঠানের উপস্থিতি মানে গণতন্ত্র আমি মনে করি না। তো ফলে নির্বাচনে জেতা তো হবে, জেতার জন্য যা কিছু করতে হবে সবকিছুই করা যাবে, কিন্তু আমার মনে হয় যে আসলে প্রতিনিধিত্ব বলেও তো একটা কথা আছে গণতন্ত্রে। নির্বাচনে জেতার থেকে কথাটা হচ্ছে যে আপনি গিয়ে আমাদের কথাটা বলবেন, আমি যাকে, যে প্রতিনিধিকে পাঠাচ্ছি তিনি গিয়ে ওখানে আমার কথাটা বলবেন, তিনি পৌঁছে দেবেন আমার কথাটা, এবং আমাদের জন্য যেটা প্রয়োজনীয়, যে নীতি নির্ধারণ বলুন, পলিসি বলুন, যাই কিছু বলুন, সেইগুলো তিনি প্রণয়ন করবেন আমাদের জন্য। এখন তিনি ওখানে গিয়ে যদি না পৌঁছে দেন, বা পৌঁছে দিলেও যদি তার কথাটা কানেই না তোলা হয়, আর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো এই প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে নেওয়া হয়, অন্য কোনো জায়গায় নেওয়া হয়, তাহলে প্রতিষ্ঠানগুলো থাকে, তাহলে ওই যেটা হবার তা হচ্ছে। আপনি দেখুন গত 5 বছরের হিসেব নিয়ে, যে পার্লামেন্ট কতদিন বন্ধ ছিল, কতদিন খোলা ছিল, কতটা ডিবেট হয়েছে, কতটা কি হয়েছে, এগুলোর হিসেব পাওয়া যায়, এগুলোর হিসেব আমরা লক্ষ্য করি। ফলে প্রতিষ্ঠানগুলো পড়ে থাকে ওই বললাম কঙ্কালের মতো, গণতন্ত্র ওগুলো ছেড়ে পালিয়ে যায়। সেটা তো অবশ্যই গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে একটা বিপদ বলেই আমরা চিহ্নিত করি। সেই জন্য এতক্ষণ আমরা আলোচনা করলাম। আমার মনে হয় যে আমাদের সংবিধানে যেরকম ধরো সোশ্যালিজম বা এইসব কথাগুলো আছে, এখন বলো তো 21st সেঞ্চুরিতে এই কথাগুলো, আমাদের তো রাষ্ট্রের মতাদর্শই সম্পূর্ণ বদলে গেছে। আমরা তো এখন ক্যাপিটালিজম ছাড়া কিছু চাই না, প্রাইভেট ক্যাপিটাল ছাড়া কিচ্ছু চাই না। আমরা চাই যে বড় বড় ব্যবসা হোক, বড় বড় শিল্প হোক, ছোট শিল্পর কোনো স্থান নেই। তারা হয়তো বড় শিল্প সাপ্লায়ার হতে পারে, যতই কারখানা হোক, ছোট কারখানা হোক, ব্যবসাটা অ্যামাজনকেই ধরতে দাও, এরকম যে চিন্তা ভাবনা। আমাদের তো সংবিধান আর দেশের যেরকম ভাবে আমরা চলছি, তার মধ্যেই আমার মনে হয় একটা মতাদর্শের একটা বিরাট মানে পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি। আমি জানি না সমীর দা, সুভাষিস দা এটার সঙ্গে একমত হবেন কিনা। সেই 1950-এর সংবিধানের এথস, সেটা কি আমরা 2021 সালে তার খুব একটা, বিশেষত আমার জগৎটা মানে শিল্প বা ব্যবসার জগতে, আমরা সম্পূর্ণভাবে বর্জন করি। কথা আছে, সেইটা কি বদলেছে? ইউনিভার্সাল বলছি, স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন বলে একটা কথা আছে, সেইটা কি বদলেছে? সেটা তো বদলায়নি না। একটাই শুধু কথা, সেটা হচ্ছে যে এই ইথসটা বদলেছে কি বদলায়নি, আমি মনে করি বদলেছে। বদলেছে ভালোর জন্য, খারাপের জন্য, সেটা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বদলেছে। কিন্তু আমি যেটা প্রদীপের কথার সূত্র ধরে একটাই শুধু সংযোজন করতে চাই, যে সেটা নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার, বিতর্ক হওয়া দরকার, এবং প্রয়োজন হলে সংবিধান সংশোধন করা দরকার। সেটা সাংবিধানিক উপায়েই সাংবিধানিক উপায়ে অসংখ্য সংবিধান সংশোধন তো হয়েছে। হ্যাঁ, সেটাই তো বিপদ হয়েছে। অসংখ্যটা তো আমরা চাইনি। আমরা যদি বিতর্কর মাধ্যমে আমার মানে একটা গণপরিসরের যদি করা যেত এইগুলো, তাহলে হয়তো হতো। কিন্তু স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন একটা আছে, যার জন্য আমি বারবার বলছি সংবিধান পরিবর্তনটা হবে সাংবিধানিক উপায়কে অবলম্বন করে, এইটা আমি মানি। কিন্তু এই ইথসটাকে পরিবর্তন করে, ইনফ্যাক্ট আপনারা জানেন যে কয়েক বছর আগে, আমি ভুলে যাচ্ছি কোন বছরে, সংবিধান পরিবর্তনের একটা এও উঠেছিল, একটা ধ্বনিও উঠেছিল, এবং সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হোক এই মর্মে কিছু কথাবার্তা এসেছিল। কিন্তু পরবর্তীকালে যা হবার তাই হয়েছে, আবার সেই তালাবন্দি হয়ে আছে। ফলে ইথসটা এক জায়গায় নেই, এবং আমাদের মধ্যে একটা বিতর্ক হওয়া দরকার কোন জায়গায়
কি ধরনের পরিবর্তন প্রয়োজন সাংবিধানিক উপায়ে, সেটা নিশ্চয়ই আমাদের তার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। না, কিন্তু যে যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি তার সাথে তো সংবিধানের সম্পর্ক নেই, তো ব্যক্তিগত মানে নৈতিকতার প্রশ্ন, সেটা তো সংবিধানের বাইরে, মানে সামাজিক নৈতিকতা। হ্যাঁ, কিন্তু সংবিধান দ্বারা সেটাকে এনফোর্স করা যায়, আইনের দ্বারা সেটা এনফোর্স করা যায়। যে কথা তুমি আগে বলছিলে যে আমাদের যদি দলত্যাগ বিরোধী আইন আমরা সেরকম কঠোর করতে পারি, বা ধরা যাক আসানসোলের মানুষ তৃণমূল বনাম বিজেপি যে ভোট হয়েছিল সেই মতাদর্শে বিজেপির পক্ষে ভোট দিয়েছিলেন, আজকে তাদের জনপ্রতিনিধি তৃণমূলের দিকে চলে যান, তাহলে সেই মানুষগুলো কণ্ঠস্বরটা কোথায় হারিয়ে গেল? একই কথা বহু, আমি আসানসোলের উদাহরণটা দিলাম, বহু লোকসভা বিধানসভা নির্বাচন ক্ষেত্র সম্পর্কে আজকের দিনে বলাই যায়, সেই প্রশ্নগুলো রয়ে যায়। কিন্তু সব প্রশ্নের আলোচনা তো আজকে একটা দিনে হতে পারে না। আজকে আমরা আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম একটা জায়গায় এখানে শেষ করতেই হয়, এবং পরবর্তী আরো বহু আলোচনার অবকাশ থেকে যায়, বহু প্রশ্ন রয়ে যায়, জানি নিশ্চয়ই আমরা আগামী দিন আলোচনা করব। আজকের জন্য অনেক ধন্যবাদ প্রদীপ, সুভাষিস, সমীরবাবু, অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় থাকার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এই অনুষ্ঠানটা আগামীকাল সকালে 11টার সময় আপনারা ইউটিউবে পাবেন। নমস্কার।